আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি গত 3টি পর্বে তোমরা স্ক্রিনে যে কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ সেই কোয়েশ্চেনটির ইন্ট্রোডাকশন পার্ট, চচার এবং অভিদের মধ্যকার সিমিলারিটিস এবং অভিদের ডিমেরিটস এবং মেরিটসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি চচারের ভার্চুগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা গত 3টি পর্বের ভিডিওগুলো দেখোনি তাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি দেখার আগে ওই 3টি ভিডিও আগে দেখে আসার, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। তো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। চচার্স ভার্চুস অ্যান্ড ভাইসেস। অ্যাকর্ডিং টু ড্রাইডেনস ডেসক্রিপশন, চচার্স ভার্চুস ইজিলি ওভারকাম ইটস ভাইসেস। ড্রাইডেনের মতে চচারের দোষের চেয়ে গুণগুলোই অনেক বেশি, যার কারণে ভার্চুগুলো ভাইসগুলোকে খুবই ইজিলি ওভারকাম করতে পারে। ভার্চুস, প্রথমে আমি চচারের যে ভার্চুটি নিয়ে ডিসকাস করব সেটি হলো চচার্স গুড সেন্স। ড্রাইডেন রাইটলি কলস চচার্স ওয়ার্কস পারপেচুয়াল ফাউন্টেন অফ গুড সেন্স। ড্রাইডেন চচারের যে কাজগুলো রয়েছে অর্থাৎ চচারের যে রাইটিংগুলো রয়েছে সেগুলোকে গুড সেন্সের অবিরত ঝর্ণাধারা বলেছে, অর্থাৎ প্রত্যেকটি লেখার মধ্যেই গুড সেন্সের উপস্থিতি পাওয়া যায়। ড্রাইডেন ইজ স্পেশালি ইমপ্রেসড বাই দ্য লার্নিং displayed by Chaucer in his Knight's Tale. চচার তার নাইটস টেলে যে শিক্ষণীয় বিষয়টা উপস্থাপন করেছে সেটা দ্বারা ড্রাইডেন খুব বেশি ইমপ্রেসড হয়েছে। ইট ইজ চচার্স গুড সেন্স ড্রাইডেন বিলিভস which enables him to live off betimes when he is sure that he has said enough on a subject. ড্রাইডেনের মতে এটা চচারের গুড সেন্স, যেটা কিনা তাকে এনাবল করেছে যে সে যখন কোনো সাবজেক্টের উপর লেখা শুরু করত তখন সে বুঝতে পারত যে এই টপিকটার উপর ইনাফ কথা বলা হয়ে গিয়েছে, এখন এর চেয়ে বেশি আর লেখা যাবে না। অর্থাৎ বেশিরভাগ রাইটারদের মধ্যেই দেখা যায় তারা অনেক বেশি একটা জিনিসকে ডেসক্রাইব করতে গিয়ে অনেক বেশি ডেসক্রিপশন দিয়ে দেয়, কিন্তু চচারের মধ্যে এই জিনিসটা ছিল না। একটা টপিক সম্পর্কে যতটুকু বলা দরকার সে ততটুকুই বলতো, এবং ড্রাইডেন এটাকে চচারের অনেক বড় একটি গুণ হিসেবে দেখিয়েছে। ড্রাইডেন পয়েন্টস আউট দ্যাট this sort of continence is not very common even among the greatest of poets. ড্রাইডেন বলছে যে এই যে সংযম সেটা অনেক বিখ্যাত কবিদের মধ্যেও দেখা যায় না। চচার মেড দ্য নেচার হিজ মডেল অ্যান্ড নোহোয়ার এক্সিডেড দ্য মডেস্টি অফ দ্য নেচার। চচার তার এই স্বভাবটাকে মডেল হিসেবে নিয়েছিল এবং সব জায়গায় তার এই বৈশিষ্ট্যটাকে মেনটেন করেছে। দিস থিং সেভড হিম ফ্রম বিকামিং টু মাচ অফ আ পয়েট। এই স্বভাবটা তাকে পয়েটের চেয়ে বেশি কিছু হওয়া থেকে বাঁচিয়েছে, অর্থাৎ এই স্বভাবটা তাকে এক যথার্থ কবি হতে সাহায্য করেছে। তারপর চচারের যে ভার্চুটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো ফ্রিডম ফ্রম কনসিটস। অভিডস কনসিটস আর অফেন আনন্যাচারাল। অভিদের কনসিটের ব্যবহারগুলো ছিল খুবই আনন্যাচারাল, যেটা নিয়ে আমরা এর আগে অভিদের ডিমেরিটসের মধ্যে আলোচনা করেছিলাম। অন দ্য আদার হ্যান্ড, চচার্স হ্যান্ডলিং অফ দ্য ডেথ অফ আর্কাইড like Virgil's handling of Dido's death is serious and free from irritating puns and conceits and long-winded speeches. অপরদিকে ভার্জিল যেভাবে তার লিখায় ডিডোসের ডেথটাকে হ্যান্ডেল করেছিল, চচারও ঠিক সেভাবে আর্কাইডের ডেথটাকে বর্ণনা করেছিল, এবং দুইজনেরই বর্ণনা ছিল খুবই সিরিয়াস এবং হেটফুল
পাঞ্চ, কনসিটস এগুলো থেকে ফ্রি, এবং তাদের বর্ণনায় কোনো ধরনের লম্বা বিরক্তিকর স্পিচও ছিল না। এখানে পাঞ্চ এবং কনসিটসের ব্যবহারকে হেটফুল বলার কারণ হলো এইগুলোর কোনো সিরিয়াস সাবজেক্টে এসব পাঞ্চ আর কনসিটসের ব্যবহার ওই সিরিয়াস সাবজেক্টের যে গ্র্যাভিটিটা, যে গাম্ভীর্যতাটা, সেটাকে নষ্ট করে দেয়। এরপর চচারের যে ভার্চুটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো চচার্স সুপেরিয়রিটি। চচার্স পাওয়ার্স অ্যাজ আ সুপার ক্যারেক্টার ডেলিনিয়েটর are recognized by Dryden early in his critic. ড্রাইডেনের মতে চচার হচ্ছে একজন সুপার ক্যারেক্টার বর্ণনাকারী, অর্থাৎ চচার প্রতিটি ক্যারেক্টারকে খুব ভালোভাবে বর্ণনা করতে পারে। According to Dryden, Chaucer must have been a man of a most wonderfully comprehensive nature, because in his Canterbury Tales he has taken the manners and the humours of the entire English nation into his compass, letting not even a single character escape him. ড্রাইডেনের মতে চচারের যে বর্ণনা করার নেচার সেটা হচ্ছে খুবই ওয়ান্ডারফুল একটা নেচার, কারণ সে তার ক্যান্টারবেরি টেলসে পুরো ইংলিশ জাতির ম্যানার্স, হিউমার্স সব কিছুকে সে বর্ণনা করেছে, লেটিং নট ইভেন আ সিঙ্গেল ক্যারেক্টার স্কেপ হিম। এবং এই ইংলিশ ন্যাশনের মধ্যে যে বিভিন্ন পেশার মানুষগুলো রয়েছে, বিভিন্ন ফিলোসফির মানুষগুলো রয়েছে, ওই বিভিন্ন ক্যারেক্টারগুলোর একটা ক্যারেক্টারকেও সে বাদ যেতে দেয়নি। দ্য ক্যান্টারবেরি টেলস ইজ আ ওয়ার্ক extraordinarily rich in characters, so that one does not know which character to speak about and which to leave. That is why Dryden says he must content himself with the old proverb, "Here is God's plenty." ক্যান্টারবেরি টেলসে এত বেশি ক্যারেক্টার রয়েছে যে কোন ক্যারেক্টার সম্পর্কে কতটুকু বর্ণনা করতে হবে, কোন ক্যারেক্টারের কোন অংশটা বর্ণনা করলে ওই ক্যারেক্টারটার সব বৈশিষ্ট্য খুব ভালোভাবে ফুটে উঠবে এবং কোন ক্যারেক্টার সম্পর্কে কতটুকু বললে এই ডেসক্রিপশনটা পূর্ণতা পাবে, লেখাটা যথার্থ হবে, সেটা একজনের পক্ষে ডিসাইড করাটা খুবই টাফ হয়ে পড়ে। দ্যাট ইজ ওয়াই ড্রাইডেন সেজ হি মাস্ট কন্টেন্ট হিমসেলফ উইথ দ্য ওল্ড প্রভার্ব, হিয়ার ইজ গডস প্ল্যান্টি। এই যে এত বেশি ক্যারেক্টারের এখানে উপস্থিতি, সেটাকে একটা ওল্ড প্রভাব দিয়ে ডেসক্রাইব করছে, হিয়ার ইজ গডস প্ল্যান্টি। The portraits of the pilgrims are all quite distinct from one another, not only in their temperament but even in their personal appearance. চচার তার ক্যান্টারবেরি টেলসে যে ক্যারেক্টারগুলো বর্ণনা করেছে সেগুলি একটি থেকে আরেকটি খুবই ডিফারেন্ট, এবং এগুলি যে শুধু তাদের টেম্পারামেন্ট অর্থাৎ তাদের যে মানসিক স্বভাব সেটার দিক দিয়ে যে ডিফারেন্ট শুধু তাই নয়, বরং তাদের অ্যাপিয়ারেন্সের দিক দিয়েও তারা একজন আরেকজন থেকে ডিফারেন্ট। It is not Chaucer has merely differentiated the good and serious characters from the lewd or vicious ones. চচার শুধুমাত্র ভালো এবং সিরিয়াস ক্যারেক্টারদেরকে দুষ্টু ক্যারেক্টারদের থেকে আলাদা করে তার বর্ণনাটা করেছে এমন নয়। Even within the same group, these are further subtle and delicate distinctions. বরং সে আরও খুব সূক্ষ্মভাবে এবং সুকৌশলে প্রতিটি ক্যারেক্টারকে বর্ণনা করেছে। Chaucer's poetry. Dryden holds Chaucer in high veneration because he is the father of English literature. ড্রাইডেন চচারকে খুব শ্রদ্ধার একটি স্থানে স্থাপন করেছেন, কারণ চচার হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। He has the same place in English which Virgil has in Roman literature and Homer in Greek literature. চচার ইংলিশ লিটারেচারে
ঠিক সেই সেম প্লেসটা হোল্ড করেছিল যেটা কিনা ভার্জিল করেছিল রোমান লিটারেচারে এবং হোমার হোল্ড করেছিল গ্রিক লিটারেচারে। He was learned in all branches of study and therefore speaks properly on every subject. চৌচারের স্টাডির সকল ব্রাঞ্চের উপরই নলেজ ছিল এবং যার কারণে সে সকল সাবজেক্টেই খুব দক্ষতার সাথে কথা বলতে পেরেছিল, অর্থাৎ খুব দক্ষতার সাথে সে ডেসক্রাইব করতে পেরেছিল। চৌচার not only knew what to say but also when to leave off. চৌচার শুধু জানতো না যে একটা সাবজেক্টের উপর কি কি লিখতে হবে, সে আরও জানতো যে কখন লেখাটা শেষ করতে হবে, অর্থাৎ কতটুকু লিখলে লেখাটার যথার্থ হবে, which is a restraint practiced by very few poets. এবং এই ধরনের রিস্ট্রেন্ট স্বভাব অর্থাৎ সংযমী স্বভাব খুব কম কবিদের মধ্যেই দেখা যায়। Cowley is a notorious example of a great poet who succumbed to the temptation of writing on every subject as well as of saying on it everything that came to his mind. কাউলি ছিল খুবই গ্রেট একজন পয়েট, যার কিনা প্রতিটি সাবজেক্টের উপরই খুবই দক্ষতা ছিল এবং যার কারণে সে প্রতিটি সাবজেক্ট নিয়েই ডেসক্রাইব করেছে, প্রতিটি সাবজেক্ট নিয়ে সে কথা বলেছে, কিন্তু যখন সে কোনো সাবজেক্টের উপর বর্ণনা করতে যেত তখন সে যা কিছু তার মনে আসতো সব কিছু লিখে দিত। অর্থাৎ চৌচারের মতো সে শুধু ওই সাবজেক্টের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু না লিখে যা কিছু তার মনে আসতো সব কিছুই লিখে দিত। The result is that his poetry is like a feast at which there is an abundance of sweetmeats for boys. There is little solid meat for grown-up men. Therefore, in spite of having been a great poet, he will never be regarded as a good poet. যার কারণে তার লেখাগুলোকে মনে হতো একটা বড়সড় ভোজনের উৎসব, যেখানে কিনা ছোট ছোট বাচ্চাদের জন্য প্রচুর মিষ্টি রয়েছে, প্রচুর সুইটমিটস রয়েছে, কিন্তু যারা কিনা বয়স্ক মানুষ তাদের জন্য খুবই অল্প পরিমাণে মাংস রয়েছে। এটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে যে যারা কিনা এত ভালো রিডার না তাদের জন্য কাউলির লেখাগুলো ছিল খুবই আনন্দদায়ক, অর্থাৎ যারা এত ভালো রিডার না তারা কাউলির লেখাগুলো পড়ে অনেক মজা পেত, কিন্তু যারা কিনা অনেক ভালো রিডার, যারা কিনা অনেক গভীরে গিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে, তাদের জন্য কাউলির লেখাতে তেমন কিছু ছিল না, অর্থাৎ তারা কাউলির লেখার প্রতি ইন্টারেস্টেড ফিল করতো না। Therefore, in spite of having been a great poet, he will never be regarded as a good poet. তার এই স্বভাবের কারণে একজন বিখ্যাত কবি হওয়া সত্ত্বেও সে কখনো একজন ভালো কবি হিসেবে রিগার্ডেড হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।